সালামু আলাইকুম। ৪৫তম বিসিএস ৯০ দিনের প্রিলিমিনারি প্রস্তুতির ডে 14-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ গ্রামার থেকে আজকে আমরা যে অংশটা জানবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, টেন্স। হ্যাঁ, তো এই টেন্সটা দেখা যাচ্ছে পরীক্ষায় যে সরাসরি টেন্স থেকে প্রশ্ন আসে এইরকম না, তবে হ্যাঁ আসে, পরীক্ষায় প্রশ্ন আসলেও আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় টেন্স থেকে সরাসরি প্রশ্ন না আসলেও এই টেন্সের আইডিয়াটাকে কাজে লাগিয়ে আমাদের পুরো ইংলিশ গ্রামারে বিভিন্ন অংশের প্রয়োগ আছে। হ্যাঁ, এজন্য এটা আমাদেরকে খুবই ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, এখন টেন্স পড়তে গেলে প্রথমে যে কোনো বইয়ের মধ্যে দেখবেন টেন্সের যে প্রধান তিনটা প্রকারভেদ আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এবং এইগুলোর আন্ডারে কিন্তু প্রত্যেকটা 4টা করে ভাগ আছে। হ্যাঁ, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, এখন স্ট্রাকচারগুলো নর্মালি আমরা কী করি, রুলগুলো মুখস্থ করি বা স্ট্রাকচারগুলো মুখস্থ করে যাই। হ্যাঁ, যদি সবচেয়ে ভালো হয় আপনারা যে কোনো একটা সেন্টেন্সকে বেস হিসেবে ধরবেন। ধরে নিচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমরা ছোটোবেলা থেকে শিখছি, যেটা আমরা ধরে নিচ্ছি যে আই ইট রাইস। হ্যাঁ, আপনি এইটা থেকেই একটা থেকেই 12টা ফর্মে চলে যান। হ্যাঁ, আই ইট রাইস, আই অ্যাম ইটিং রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। এরকম একটা থেকে একটা উদাহরণটাকে বেস হিসেবে নেন, সেখান থেকে আপনি 12টা ফর্মে নিয়ে আসার চেষ্টা করেন। হ্যাঁ, একটা থেকে যদি আপনি এরকম 12টা ফর্মে নিয়ে আসতে পারেন, হ্যাঁ, এটা যদি খুব ভালোভাবে করতে পারেন, দেখবেন ওইখান থেকে অটোমেটিক আপনার রুলগুলো চলে আসতেছে। হ্যাঁ, আমরা নর্মালি কি স্ট্রাকচারগুলো মুখস্থ করার চেষ্টা করি, তবে আমরা বুঝে বুঝে যদি স্ট্রাকচারগুলো না মনে রেখে উদাহরণ থেকে স্ট্রাকচারে আসতে পারি, তাহলে দেখবেন আপনার জন্য মনে রাখা সুবিধা হয়। আর এমনিতেই ছোটোবেলা থেকে আমরা এটা শিখে আসছি, তবে টেন্সটা অবশ্যই আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। অন্যান্য বিভিন্ন অংশ যতগুলো আছে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে, রাইট ফ্রম দ্য ভার্স বলেন বা বিভিন্ন প্রত্যেকটা অংশে কিন্তু আমাদের এটা খুবই কাজে আসবে। হ্যাঁ, যে কোনো বই থেকে আপনারা এইভাবে পড়তে পারেন, বা আমাদের ইউটিউব চ্যানেলেও আপনার টেন্স সম্পর্কিত একটা ভিডিও দেওয়া আছে, যে একটা থেকে আপনি 12টা খুব সুন্দরভাবে কীভাবে বুঝবেন সেটা দেখে নিতে পারেন। এরপরে আসি ম্যাথের ক্ষেত্রে গতকাল আমরা দেখেছিলাম সেটা হচ্ছে রেখা এবং কোণ। হ্যাঁ, জ্যামিতির ক্ষেত্রে। আর আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ত্রিভুজ। হ্যাঁ, এখন ত্রিভুজ পড়তে গেলেই প্রথমেই দেখবেন যে ত্রিভুজের যেমন কি দেখেন, এখানে একটা বই থেকে দেখাচ্ছি ত্রিভুজের ক্ষেত্রফল কি, ত্রিভুজের পরিসীমা কি, কিছু সূত্র আছে, তবে অবশ্যই চিত্রের সাথে মিল রেখে বোঝার চেষ্টা করবেন, এইগুলো মুখস্থ করার চেষ্টা করবেন না। হ্যাঁ, ত্রিভুজের প্রকারভেদ, তো ত্রিভুজের প্রকারভেদ কিন্তু আমরা কোণ ভেদেও করতে পারি, বাহুভেদেও আছে। হ্যাঁ, আমরা একটু পরে দেখব কোণের ক্ষেত্রে কি আছে। আমরা কোণের ক্ষেত্রে কি পড়েছিলাম, সমকোণ, তারপর হচ্ছে স্থূলকোণ, সূক্ষ্মকোণ। তাহলে ত্রিভুজে ওইখানে কি হবে, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। হ্যাঁ, এগুলো অবশ্যই খুব ভালোভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে চিত্রটা খুব ভালোভাবে বুঝতে হবে, এবং এই চিত্রের সাথে সমন্বয় করে আমাদের ক্ষেত্রফল বলেন, পরিসীমা বলেন, বা অন্য যে কোনো অংশ আসুক না কেন, চিত্রের সাথে সমন্বয় করে আমরা মূল চিত্রের থিমটা যদি বুঝতে পারি, প্রশ্ন পরীক্ষায় যেভাবেই আসুক না কেন আমরা চিত্র এঁকেই প্রশ্ন সমাধান করতে পারি। হ্যাঁ, এইগুলো আমাদের মূল কাজটা হচ্ছে চিত্রটা ভালোভাবে বোঝা। তারপরে পরীক্ষায় প্রশ্ন এখন চিত্র ভালোভাবে বোঝার পর আপনি বিগত বছরে বা বিভিন্ন বইয়ের মধ্যে যে অঙ্কগুলো দেওয়া আছে, আপনি সেই অঙ্কের থিমটা একটু মাথায় নিয়ে আসার চেষ্টা করবেন, চিত্রের সাথে সমন্বয় করে। হ্যাঁ, ওইগুলো একটু সমাধান করার চেষ্টা করবেন। চিত্রটা ভালোভাবে মাথার মধ্যে থাকলে কী বলা আছে প্রশ্নে, সেই অনুযায়ী শুধুমাত্র শর্তটা মিলাই দিবেন, দেখবেন ইনশাল্লাহ অ্যান্সার হয়ে গেছে। হ্যাঁ, যেমন হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ, তারপর এখানে দেখেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা অংশ আছে না, পিথাগোরাসের উপপাদ্যটা কি হয়, যে অতিভুজের উপর স্কোয়ার ইকাল টু ভূমির উপর স্কোয়ার প্লাস লম্বের উপর স্কোয়ার। হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্যটা অবশ্যই খুব ভালোভাবে পড়তে হবে। যেমন দেখেন এসি স্কোয়ার ইকাল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, চিত্রের সাথে মিল রেখে পড়বেন। হ্যাঁ, তারপরে দেখেন এখানে কিছু কিছু অংশ, হ্যাঁ, যেমন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিছু কিছু মান চাইলে আমরা মুখস্থ রাখতে পারি, যেমন 3, 4, 5, 6, 8, 10, 9, 12, 15। হ্যাঁ, এইগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসবে। আমরা যদি এই অংশগুলো একটু মুখস্থ রাখি তখন দেখবেন অনেকটা সময় বাঁচানো যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখেই বুঝতে পারবো, যেমন 5, 12, 13 এই প্রশ্নটা একেবারে কমন। 3, 4, 5 এবং 5, 12, 13, 6, 8, 10 এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, যদি 3 আর 4 একটা ভূমি বা একটা লম্ব হয়, অতিভুজ হচ্ছে 5। হ্যাঁ, 10 যদি অতিভুজ হয়, 6, 8 একটা ভূমি বা একটা লম্ব হবে, এইরকম। হ্যাঁ, এগুলো পরীক্ষায় কিন্তু প্রায় ব্যবহার হয়। এরপরে দেখেন এইখানে আপনারা বিভিন্ন অঙ্ক দেখতে পাচ্ছেন, আমি একটা বই থেকে দেখাচ্ছি, আপনি যে কোনো বই থেকে করতে পারেন। হ্যাঁ, এরপরে বইয়ের মধ্যে যে অঙ্কগুলো সমাধান দেওয়া আছে, আপনি দেখবেন আপনার চিত্রটা যদি মাথার মধ্যে থাকে, আপনি শুধুমাত্র এখন প্রশ্নে যে শর্তগুলো বলা হচ্ছে সেইভাবে অঙ্কগুলো করেন, কয়েকটা অঙ্ক ওই নিয়মে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে। হ্যাঁ, এরপরে দেখেন বাহুভেদে ত্রিভুজের প্রকারভেদ। বাহুভেদে কি, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, মানে কি 3টা বাহুই সমান, 2টা বাহু সমান, একটা বাহু সমান নয়। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কি, এই যে বৈশিষ্ট্যগুলো একটু পরে পড়বেন, এবং এগুলো পড়তে গেলে এই যে সূত্রগুলো, আমরা অনেক সময় কি সূত্রগুলো মুখস্থ করি, সূত্র আসলে মুখস্থ করার কিছু নাই। আপনাকে চিত্রটা অটোমেটিক আপনার সূত্রটা বলে দেবে যে এটা সূত্র কি হবে। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন ক্ষেত্রফলের সূত্রটা আপনি চিত্র থেকে বের করতে পারবেন, কিন্তু সময় লাগবে, পরীক্ষায় এত সময় নাই, এই জন্য এই সূত্রটা একেবারে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, কিন্তু পরিসীমা তো এমনিতেই বোঝা যায়। হ্যাঁ, এই পরীক্ষায় এই সূত্রগুলোকে বা এই পরিসীমা এগুলোকে কাজে লাগিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, সেটা সমবাহু ত্রিভুজ হোক, সমদ্বিবাহু হোক, বিষমবাহু হোক। হ্যাঁ, সবগুলো পড়বেন, পড়ার পরে প্রত্যেকটার ক্ষেত্রে দেখবেন কিছু কিছু টাইপ আছে। হ্যাঁ, যেমন এখানে দেখতে পাচ্ছেন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেওয়া আছে। হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজের চিত্রটা আগে দেখেন।
সমদ্বিবাহু ত্রিভুজ, দেখেন দুইটা কোণ সমান মানে দুইটা বাহুও সমান। হ্যাঁ, তারপরে কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেওয়া আছে। এইগুলোকে কেন্দ্র করেই কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া আছে। আপনি শুধুমাত্র এইগুলো একটু ভালোভাবে চিত্রটা বুঝবেন, তারপরে প্রশ্নগুলো সমাধান করবেন। হ্যাঁ, তারপরে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখেন সূত্রটা দেওয়া আছে, ক্ষেত্রফলের সূত্র কি, যে রুট ওভার এস এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। হ্যাঁ, মানে এ প্লাস বি প্লাস সি ভাগ 2। হ্যাঁ, এরকমভাবে সবগুলো দেওয়া আছে। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে ত্রিভুজ বিষয়ক গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত। হ্যাঁ, এইগুলো অনেকেই পড়ে যান না, এইটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, আমরা হয়তো বা সরাসরি পরীক্ষায় এরকম প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু আমরা যখন অন্যান্য যতগুলো প্রশ্ন পরীক্ষায় আসে সেই অংশগুলো সমাধান করতে যাব, এই অনুসিদ্ধান্তগুলো যদি আমাদের মাথার মধ্যে থাকে, হ্যাঁ, নতুন প্রশ্ন যদি ইনকেস বানিয়েও দেয় পরীক্ষায়, আমরা কিন্তু খুব সহজে মানে ইজিলি অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, এখানে যে অনুসিদ্ধান্তগুলো আছে এখানে হয়তো বা চিত্র দিয়ে দেওয়া নাই, কিন্তু আপনারা যে কাজটা করবেন প্রত্যেকটা অনুসিদ্ধান্ত বলেন সূত্র বলেন চিত্র দিয়ে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, চিত্র দিয়ে যদি বোঝার চেষ্টা করেন তাহলে এগুলো আপনাদের জন্য অনেকটা ইজি হবে। হ্যাঁ, যেমন এখানে সবগুলোতেই দেখেন কম বেশি চিত্র দেওয়া আছে, এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এগুলো যদি বুঝতে পারেন অনুসিদ্ধান্তগুলো, এবং এই অনুসিদ্ধান্তের সাথে মিল করে আমরা আগে যে অংশগুলো পড়ছি এখান থেকে যদি এগুলো সবগুলো ক্লিয়ার করতে পারেন, তাহলে আশা করা যায় যে এই অংশ থেকে আপনারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় 1 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। ত্রিভুজ থেকে প্রায় প্রশ্ন আসে। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে ইংরেজি সাহিত্য। ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আমরা আজকে যে লেখকটা পড়ব তিনি হচ্ছেন ইংরেজি সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ, তো দেখা যায় প্রায় প্রত্যেকটা বিসিএস প্রিলিমিনারিতে শুধুমাত্র উইলিয়াম শেক্সপিয়ার থেকে একটা প্রশ্ন তো মাস্ট, কখনো কখনো উইলিয়াম শেক্সপিয়ার থেকে 2 থেকে 3টা পর্যন্ত প্রশ্ন চলে আসে। মানে একটা বা 2টা প্রশ্ন আপনি উইলিয়াম শেক্সপিয়ারকে পড়লেই পাবেন। এখন উইলিয়াম শেক্সপিয়ারকে থেকে আমরা কি পড়বো, উইলিয়াম শেক্সপিয়ারকে থেকে আমরা কিছুই বাদ দিব না, উইলিয়াম শেক্সপিয়ারের যা যা আছে আমরা প্রত্যেকটা অংশ পড়ে ফেলবো। তো এটার জন্য আমার কাছে খুব সুন্দরভাবে একটা নোট করা আছে। হ্যাঁ, এই নোটেরই একটা পুরো ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, যেমন হচ্ছে 40তম বিসিএস একটা প্রশ্ন এসেছিলো, সেখান থেকে আমি এক্সপ্লেনেশনের মাধ্যমে নোটটা শুরু করেছিলাম। জন্ম, মৃত্যু, হ্যাঁ, তারপরে হচ্ছে কোথায় তার অ্যাভন দিয়ে টাইটেল, তারপরে তার যত উপাধি আছে, দেখেন তার যতগুলো উপাধি আছে সবগুলো একসাথে করা আছে। তারপরে হচ্ছে তিনি কোন পিরিয়ডের লেখক। হ্যাঁ, তারপরে হচ্ছে মানে আমার কাছে এই নোটটির উপরে পুরোটা একটা কি দিয়ে আছে, এই নোটের উপরে হচ্ছে পুরো একটা ভিডিও দেওয়া আছে। আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন উইলিয়াম শেক্সপিয়ারের উপরে পুরো একটা ভিডিও দেওয়া আছে, তার প্লে কতগুলো, হ্যাঁ, ট্র্যাজেডিগুলো আপনারা কীভাবে মনে রাখতে পারেন, মনে রাখার টেকনিক, কমেডিগুলো কীভাবে মনে রাখতে পারেন। হ্যাঁ, যেমন দেখেন এখানে কমেডিগুলো কীভাবে মনে রাখতে পারেন সবগুলো দেওয়া আছে। তারপরে হচ্ছে হিস্টোরিক্যাল প্লে, ফার্স্ট প্লে, লাস্ট প্লে, লংগেস্ট প্লে, এরকম তার প্রত্যেকটা অংশই দেওয়া আছে। তবে আমাদের এই নোটের মধ্যে যে বিষয়টা দেওয়া নাই সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের যে অংশটা, অর্থাৎ কোটেশন এবং ক্যারেক্টারগুলোও কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা নোটের মধ্যে কোটেশন এবং ক্যারেক্টার ছাড়া বাকি যে অংশগুলো সেগুলো দিয়েছি। আপনাদেরকে যে কাজটা এখান থেকে করতে হবে, যে কোনো একটা বইয়ের মধ্যে আপনি দেখবেন উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত যে নাটকগুলো আছে, সেটা ট্র্যাজেডি, কমেডি, হিস্টোরিক্যাল যেটাই হোক না কেন, সেটার গুরুত্বপূর্ণ লেখাগুলোর কাহিনীটা দেওয়া আছে। আপনি সেই কাহিনীগুলো এখান থেকে পড়ে ফেলবেন, কাহিনী পড়তে গেলে ক্যারেক্টারগুলো চলে আসবে, পাশাপাশি ইম্পর্টেন্ট যেই কোটেশনগুলো আছে সেইগুলো আমাদের পড়ে ফেলতে হবে। উইলিয়াম শেক্সপিয়ার থেকে আমরা কিছুই বাদ দিতে পারবো না। উইলিয়াম শেক্সপিয়ার যদি পড়ি তাহলে আশা করা যায় বিসিএস প্রিলিতে আমরা 1 মার্কস অথবা 2 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। হ্যাঁ, আর এখান থেকে ত্রিভুজ পড়লেও আশা করা যেতে পারে 1 মার্কস কমন আসতে পারে। তো আজকের এই ক্লাস থেকে আশা করতে পারি আমরা 1, 2 বা 3 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো ডে 14 এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।